আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি এসএসসি ফাইনাল ডিভিশনে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়টা নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রতি বছর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন থেকে মিনিমাম একটা সিকিউ আসবে এবং দুইয়ের অধিক এমসিকিউ কোশ্চেন আসে। তাই আজকে সেই দিকে লক্ষ্য রেখে আমি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনটা এমনভাবে আলোচনা করব যেন তোমরা এই অধ্যায় থেকে সিকিউ এবং এমসিকিউ যে সকল সমস্যাগুলো ছিল সেই সকল সমস্যা এই ভিডিও দেখার পরে তোমাদের সমাধান হয়ে যায়। দেখো, আমরা জানি লেনদেন দুই প্রকার, একটা হলো মূলধন জাতীয় লেনদেন আর একটা হলো মুনাফা জাতীয় লেনদেন। এই লেনদেন মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনটা বিস্তারিত আলোচনা এই অধ্যায়ে হয়েছে। তাহলে আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি। দেখো, মূলধন জাতীয় লেনদেন, এই যে লেনদেন লেনদেন দুই প্রকার, আমরা জানি লেনদেন দুই প্রকার, একটা হলো মূলধন জাতীয় লেনদেন আর একটা হলো মুনাফা জাতীয় লেনদেন। তাহলে তোমাদের এখান থেকে একটা এমসিকিউ আসতে পারে, কিরকম এমসিকিউ, যে লেনদেন কত প্রকার। তাহলে আমরা এই পর্যন্ত আমরা জানলাম লেনদেন দুই প্রকার, একটা হলো মূলধন জাতীয় লেনদেন আর একটা হলো মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমাদের লেনদেন সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছি, লেনদেন দুই প্রকার। এবার আসে মূলধন জাতীয় লেনদেন কত প্রকার। তাহলে যদি আসে মূলধন জাতীয় লেনদেন কত প্রকার, সেখানেও বলবা মূলধন জাতীয় লেনদেন দুই প্রকার, একটা হলো মূলধন জাতীয় আয় অথবা প্রাপ্তি, আবার মুনাফা জাতীয় লেনদেন ও দুই প্রকার, একটা হলো মুনাফা জাতীয় আয় অথবা প্রধান। তাহলে এখান থেকে যদি আসে মূলধন জাতীয় লেনদেন কত প্রকার, তাহলে মূলধন জাতীয় লেনদেন দুই প্রকার, মুনাফা জাতীয় লেনদেন কত প্রকার, দুই প্রকার, এবং লেনদেন কত প্রকার, দুই প্রকার। তাহলে আমরা এখান থেকে এমসিকিউ যে কোশ্চেনটা সম্পর্কে আমরা একদম ক্লিয়ার হয়ে গেলাম। লেনদেন কত প্রকার, লেনদেন হলো দুই প্রকার, একটা হলো মূলধন জাতীয় লেনদেন আর একটা হলো মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা শেষ লেনদেন সম্পর্কে অবগত হয়ে গেলাম। এখন দেখো, আমি মূলধন জাতীয় লেনদেনটা নিয়ে একটু আলোচনা করি। মূলধন জাতীয় লেনদেনের মধ্যে সাধারণত তিনটা পার্টে আমরা আলোচনা করি। একটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি, আরেকটা হলো মূলধন জাতীয় আয়, আরেকটা হলো মূলধন জাতীয় প্রধান। দেখো, মূলধন জাতীয় লেনদেনটা বলতে কি বোঝায়, আমি এক কথায় তোমরা সহজে বুঝে নাও। মূলধন জাতীয় লেনদেন বলতে সকল স্থায়ী সম্পদ। তাহলে এই যে মূলধন জাতীয় লেনদেন বলতে কি বোঝাচ্ছে, সকল স্থায়ী সম্পদ, সকল স্থায়ী সম্পদ, সকল স্থায়ী সম্পদকে আমরা মূলধন জাতীয় লেনদেন বলি, হোক সেটা মূলধন জাতীয় আয়, হোক সেটা মূলধন জাতীয় প্রধান। তাহলে যে কোনো লেনদেনই হোক সেটা স্থায়ী সম্পদ হলে সেটা হলো মূলধন জাতীয় লেনদেন। তাহলে এখান থেকে এমসিকিউ শেষ। অথবা তোমরা যদি কোনো এরকম এমসিকিউ পাও, নিচের কোনটি মূলধন জাতীয় লেনদেন, সেখানে তোমরা দেখবা স্থায়ী সম্পদ আছে কিনা। যদি তোমরা নিচে স্থায়ী সম্পদ দেখো তাহলে সেটা 100% মূলধন জাতীয় লেনদেন। তাহলে ক্লিয়ার। আবার বলি আমি তোমরা বুঝাতে, মূলধন জাতীয় লেনদেন হলো সকল স্থায়ী সম্পদ। একেবারে সহযুক্তি, এর চাইতে সহজভাবে উপস্থাপন করা আর যাওয়া সম্ভব নয়। তাহলে মূলধন জাতীয় লেনদেন সকল স্থায়ী সম্পদ। যদি কোথাও কোনো এমসিকিউ দেখো নিচের কোনটি মূলধন জাতীয় লেনদেন অথবা নিচের কোনটি মূলধন জাতীয় লেনদেন নয়, দুটার কোশ্চেন একই হবে। প্রথমত মূলধন জাতীয় লেনদেন বললে স্থায়ী সম্পদ খুঁজবা, মূলধন জাতীয় লেনদেন নয় বললে স্থায়ী সম্পদ ছাড়াটা খুঁজবা, যেটা স্থায়ী সম্পদ নয় সেটাই। আশা করি বুঝে গেছো, মূলধন জাতীয় লেনদেন বলতে স্থায়ী সম্পদকেই বোঝায়। এবার দেখো মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি তিনটে এন্ট্রি, এর বাইরে কোনো এন্ট্রি নাই আমরা জানি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি কয়টা এন্ট্রি, তিনটা এন্ট্রি। আমরা আরো ভালো করে বুঝি, মূলধন জাতীয় এন্ট্রি হলো তিনটা এন্ট্রি। সেটা কি, এক মূলধন, দুই ঋণ অথবা ব্যাংক ঋণ, তিন স্থায়ী সম্পদ বিক্রয়, সম্পদ বিক্রয়। তাহলে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি কয়টা এন্ট্রি, তিনটা এন্ট্রি। এক হলো মূলধন, দুই হলো ব্যাংক ঋণ, তিন হলো স্থায়ী সম্পদ বিক্রয়।
তাহলে আমরা এখান থেকে এমসিকিউ সম্পর্কে একটু জ্ঞান রাখি। সেটা কি বলো দেখি। যদি কোনো এমসিকিউ থাকে নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি, তাহলে দেখবা সেখানে ব্যাংক আছে, মূলধন আছে কিনা, সেখানে ঋণ আছে কিনা, অথবা সেখানে স্থায়ী সম্পদ বিক্রয় আছে কিনা। যদি এই তিনটে অ্যান্টি থাকে তাহলে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি। এই তিনটার অ্যান্টির বাইরে যদি কোনো অ্যান্টি থাকে সেটা মূলধন জাতীয় প্রাপ্তি নয়। তোমাদের এই কোশ্চেনটা সাধারণত বেশিরভাগ ক নাম্বার কোশ্চেনে আসে। তাহলে আমরা এই কোশ্চেনটার জন্য আমরা অলরেডি ক নাম্বার কোশ্চেন আমরা পারবো ইনশাল্লাহ, এবং কোনো যদি এমসিকিউতে আসে সেটাও আমরা পারবো ইনশাল্লাহ। এবার দেখো মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় শুধুমাত্র একটা অ্যান্টি, সেটা হলো অনলি সম্পদ বিক্রয়। তাহলে দেখো অনলি একটা, সেটা হলো সম্পদ বিক্রয়। তাহলে মূলধন জাতীয় আয় কি বলো দেখি, সম্পদ বিক্রয়। আমি আবার বলি, মূলধন জাতীয় প্রাপ্তি হলো মূলধন, ব্যাংক ঋণ এবং সম্পদ বিক্রয়, এবং মূলধন জাতীয় আয় হলো শুধুমাত্র স্থায়ী সম্পদ বিক্রয় করলেই যেটা হয় সেটাই হলো মূলধন জাতীয় আয়। তাহলে আমরা একটা কথাই বলতে পারি, মূলধন জাতীয় আয় কখনোই মূলধন জাতীয় প্রাপ্তি নয়, কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি মূলধন জাতীয় আয়। কারণ মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে মূলধন জাতীয় আয় থাকে, কিন্তু মূলধন জাতীয় আয়ের ভিতরে মূলধন জাতীয় প্রাপ্তি থাকে না। এবার আসো প্রধান, অথবা আমরা একে ব্যয় হিসেবে আখ্যায়িত, প্রধানটা একটু কেটে দিলাম, আমরা ব্যয় হিসেবে আখ্যায়িত করি। ব্যয়, তাহলে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় বলতে কি বোঝায়, সেখানেও বোঝাচ্ছে সকল স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদকে আমরা কি বলি, মূলধন জাতীয় ব্যয়। কোন স্থায়ী সম্পদকে বলি, যদি স্থায়ী সম্পদ বিক্রয় উল্লেখ না থাকে। যদি এক্সাম্পল, যদি কোনো থাকে দালান কোঠা, জমি, আসবাবপত্র, ট্রাক বা বাস, এইগুলো কোনো কিছু যদি থাকে, যদি এক্সাম্পল ধরো দালান কোঠা লেখা আছে, শুধু দালান কোঠা, সেখানে ক্রয় উল্লেখ নাই, সেটা বিক্রয় উল্লেখ নাই। যদি এরকম কোথাও দালান কোঠার নাম থাকে যেখানে ক্রয় এবং বিক্রয় কোনোটাই উল্লেখ নাই, সেটা হলো মূলধন জাতীয় ব্যয়। এবং যদি স্থায়ী সম্পদ যদি বিক্রয় উল্লেখ থাকে সেটা হলো মূলধন জাতীয় আয়। তাহলে স্থায়ী সম্পদ অথবা স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয়। তাহলে আমরা বুঝছি মূলধন জাতীয় লেনদেন হলো তিন ভাবে করতে পারি। এক হলো মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় বলতে কি যাচ্ছে, সকল স্থায়ী সম্পদ ক্রয় অথবা শুধু স্থায়ী সম্পদকে আমরা বলি মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় আয় বলতে কি বোঝাচ্ছে, সকল স্থায়ী সম্পদ বিক্রয়। এবং মূলধন জাতীয় প্রাপ্তি বলতে কি বোঝাচ্ছে, ব্যাংক ঋণ, মূলধন এবং স্থায়ী সম্পদ বিক্রয় ছাড়া কোনো সম্পদই মূলধন জাতীয় প্রাপ্তি নয়। আশা করি এই যে মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে তোমরা আশা করি সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ। এবার আসো মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আমরা আলোচনা করি। দেখো মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে একটা বিস্তর পার্থক্য আছে। সেটা হলো মূলধন জাতীয় লেনদেন হলো অনিয়মিত, অনিয়মিত, এবং এই যে মুনাফা জাতীয় লেনদেন সেটা হলো নিয়মিত। তাহলে যে সকল লেনদেন অনিয়মিতভাবে লেনদেন হয় সেটা হলো মূলধন জাতীয়, এবং যে সকল লেনদেন নিয়মিত হয় সেটা হলো মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এই এতটুকু পড়ে আমরা দুইটা এমসিকিউ পাইছি। একটা হলো কি বলো দেখি, নিচের কোনটি, যদি এইরকম এমসিকিউ পাও নিচের কোনটি অনিয়মিত লেনদেন, তাহলে সেটা কি বলো দেখি, মূলধন জাতীয়। নিচের কোনটি নিয়মিত লেনদেন, সেটা হলো মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে অবগত হয়ে গেছি। মূলধন জাতীয় লেনদেন হলো অনিয়মিত এবং মুনাফা জাতীয় লেনদেন হলো নিয়মিত। এখন এছাড়াও আমাদের এই দুটো লেনদেনের মধ্যে আরেকটু পার্থক্য আছে। সেটা কি বলো দেখি, সেটা হলো
আমি এখানে স্পেসিফিক বা বলে রেখেছি, দেখো নতুন যন্ত্রপাতির মেরামত ব্যয় এবং পুরাতন যন্ত্রপাতির মেরামত ব্যয়। এখন মনে রাখবা নতুন যন্ত্রপাতি মেরামত, নতুন যন্ত্রপাতির মেরামত এবং পুরাতন যন্ত্রপাতির মেরামত। মনে রাখবা এই যে নতুন যন্ত্রপাতির মেরামত সেটা হলো মূলধন জাতীয় লেনদেন, এই যে পুরাতন যন্ত্রপাতি মেরামত সেটা হলো মুনাফা জাতীয় লেনদেন। তোমাদের এমসিকিউ শতকরা প্রায় 60% এমসিকিউ এই কোশ্চেনটা বেশি মানে করে থাকি, এবং তোমাদের সিকিউ কোশ্চেনও এই কোশ্চেনটা দিয়ে তোমাদেরকে একটা সমস্যা ফেলতে চেষ্টা করে। তাহলে কি কোশ্চেনটা? নতুন যন্ত্রপাতির মেরামত। অনেক সময় সবাই নতুন যন্ত্রপাতির মেরামত লিখে থাকলেই সবাই মুনাফা জাতীয় লেনদেনে বসাই দেয়, আবার পুরাতন যন্ত্রপাতির মেরামত থাকলেও মুনাফা জাতীয় লেনদেন বসাই দেয়। কিন্তু তোমাদের একটা কিছু মাথায় রাখতে হবে, যদি নতুন লেখাটা থাকে, এই যে নতুন লেখাটা থাকে সেটা হলো কি বলো দেখি, মূলধন জাতীয় লেনদেন, এবং যদি পুরাতন লেখাটা থাকে সেটা হলো মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমি বললাম নতুন যন্ত্রপাতি মেরামত ব্যয় বলতে কি বোঝাচ্ছে? মূলধন জাতীয় লেনদেন। এবং পুরাতন যন্ত্রপাতির মেরামত বলতে কি বোঝাচ্ছে? মুনাফা জাতীয় লেনদেন। আশা করি এই দুটা লেনদেন সম্পর্কে আমরা অবগত হয়ে গেছি এবং নিয়মিত এবং অনিয়মিত এই সম্পর্কে বুঝে গেছি। এখন দেখো আর একটা কোশ্চেন আছে, সেটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। আমি দেখো এই মুনাফা জাতীয় লেনদেনের বিস্তারিত আরেকটু পরে আলোচনা করব, তার আগে আমি কোশ্চেনগুলো সলিউশন করার জন্য ট্রাই করতেছি, কেমন? তারপর আসো বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলতে কি বোঝায়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, তোমরা যারা এসএসসি ক্যান্ডিডেট আছো তারা সর্বোচ্চ 3 থেকে 4টা এন্ট্রি পাবা, এর বাইরে কোনো এন্ট্রি পাবা না। সেটা কি বলো দেখি? 1 নাম্বার বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। 1 নাম্বার যেটা পাবা এটা হলো বিলম্বিত বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেন। বিলম্বিত মুনাফা জাতীয় লেনদেনের 1 নাম্বার যেটা আসে সেটা হলো স্থানান্তর ব্যয়। যদি কোনো এন্ট্রিতে লেখা থাকে স্থানান্তর ব্যয়, সেটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। সরি, 2 নম্বরে যদি লেখা থাকে পণ্য গবেষণা ব্যয়, পণ্য গবেষণা ব্যয়, এবং 3 নম্বরে যদি লেখা থাকে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। মনে রাখবা এই 3টে এন্ট্রি ছাড়া তোমরা এসএসসি তে আলাদাভাবে আর কোনো এন্ট্রি পাবা না। তাহলে তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করে দিয়েছি। দেখবা তোমাদের অনেক টিচার আছে এই কথাটা স্পেসিফিক বলে না যে এই 3টে এন্ট্রি ছাড়া নাই বিলম্বিত মুনাজাতি ব্যয়। ওরা যদি 1 নাম্বার কোশ্চেনে এটা দুইটা থাকে, ওরা দুইটা দিয়ে করাবে। 5 নাম্বার কোশ্চেনে পরের দুইটা আছে, পরের দুইটা দিয়ে করাবে। লাস্ট কোশ্চেনে মাঝখানের একটা আছে, একটা দিয়ে করাবে। ওরা স্পেসিফিক বলে দেয় না তোমাদের এই 3টে এন্ট্রি জানলেই তোমরা আলাদা আলাদা অঙ্কে আলাদা আলাদা কোশ্চেনে আলাদা আলাদা ভাবে মুখস্থ রাখার কোনো প্রয়োজন নাই। তোমরা জাস্ট এই 3টে এন্ট্রি মুখস্থ রাখো। তাহলে তোমরা আজকের ক্লাসে কি জানলাম? বিলম্বিত মুনাফা লেনদেন কয়টা? 3টা। একটা হলো বিলম্বিত বিজ্ঞাপন, আর একটা হলো পণ্য গবেষণা ব্যয়, আর একটা হলো কোনো পণ্যের স্থানান্তর ব্যয়। দেখো এখন এই বিলম্বিত মুনাফা লেনদেন নিয়ে আমার একটা কথা আছে। কি কথা আছে? আমরা বিলম্বিত বিজ্ঞাপন, এটা বিজ্ঞাপন থেকে বের হয়। বিজ্ঞাপন আমি লিখলাম বিজ্ঞাপন থেকে বের হয়। মনে রাখবা বিজ্ঞাপনের সাধারণত 2টা অংশ থাকে। একটা অংশ হলো অবলোপন, অবলোপন সরি অবলোপন, এবং দ্বিতীয় যে অংশ থাকে সেটা হলো বিলম্বিত। মনে রাখবা এই যে অবলোপন অংশটা এটা হলো মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় খরচ অথবা ব্যয়, এবং এই যে বিলম্বিত আছে সেটা হলো এই সরাসরি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে আসবে,
আর বাকিটা আসবে অলিক সম্পদ। তোমরা এইটুকু না জানলে এখানে চলবে। আপাতত এটা নিয়ে আমি যা বিস্তারিত আলোচনা না করি, কেন এটা অলিক সম্পদ আচ্ছা হয়েছে, কেন এটা বিলম্বিত মনোজাতে ব্যয় হয়েছে, আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা এখানে না করি, কেমন? তাহলে আমরা বুঝছি বিজ্ঞাপনের দুইটা অংশ, একটা হলো অবরোহ আর একটা হলো বিলম্বিত। এই যে বিলম্বিত সেটা হলো বিলম্বিত মনোজাতীয় ব্যয়, আর অবলম্বনটা হলো সাধারণত খরচ। তাহলে দেখো আমাদের এই অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসতে পারে, সেটা হলো বিলম্বিত মুনাফা জাতীয় আয় নির্ণয় করো, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা ব্যয় নির্ণয় করতে হলে আমরা তিনটে আন্টি দেখবো, এই তিনটে আন্টি যদি থাকে আমরা বসাই দিব, না থাকলে বসাবো না। দ্বিতীয় যেটা থাকে মূলধন জাতীয় প্রাপ্তি নির্ণয় করো। এই দুটা প্রশ্ন সবচাইতে বেশি আসে, একটা হলো মূলধন জাতীয় প্রাপ্তি এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই দুটো অ্যান্টি সবচাইতে বেশি আসে এবং এই দুটো অ্যান্টি সবচাইতে তোমাদের ঝামেলা কমাতে হয়, কেমন? আশা করি তোমরা আমার এই এতক্ষণ লেকচারে এতটুকু ক্লিয়ার হয়ে গেছো কোনটা মূলধন জাতীয় আয়, কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি এবং কোনটা মূলধন জাতীয় ব্যয়, কোনটা বিলম্বিত, কোনটা নিয়মিত এবং কোনটা অনিয়মিত। এখন দেখো আমরা লাস্ট যেটা নিয়ে আলোচনা করি সেটা হলো আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য তিনটি বিবরণী করতে হয়। তাহলে এখান থেকে যে একটা এমসিকিউ আসে সেটা হলো আর্থিক বিবরণীর ফলাফল নির্ণয় করতে হলে কয়টি বিবরণী করতে হয়? তিনটি। তার মধ্যে কি কি বলো দেখি, সেগুলো হলো এক, বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী, দুই, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী, এবং 3 নম্বর আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এখন দেখো আমাদের যে কোশ্চেন, প্রথম কোশ্চেনটা আমরা শেষ, যে এমসিকিউ কি আসবে, আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য কয়টি বিবরণী করতে হবে? তিনটি বিবরণী করতে হবে। এবার দ্বিতীয় যে এমসিকিউ কোশ্চেনটা বেশিরভাগ আসে, এই বিশদ আয় বিবরণীর ইংরেজি নাম কি? আমি আবারও বলি, তোমাদের বেশিরভাগ এমসিকিউতে এটা থাকবে বিশদ আয় বিবরণীর এমসিকিউ ইংরেজি নাম কি? তাহলে দেখো বেশিরভাগ স্টুডেন্ট লিখবে স্টেটমেন্ট অফ ইনকাম, বেশিরভাগ স্টুডেন্ট এদিকে খেয়াল রাখে। কিন্তু বিশদ আয় বিবরণীর ইংরেজি নাম কশ্চিৎ কালেও এটা গ্রহণযোগ্য নয়। সেটা কি? সেটা হলো স্টেটমেন্ট অফ কম্প্রেহেনসিভ ইনকাম, ইন হবে না, স্টেটমেন্ট অফ কম্প্রেহেনসিভ ইনকাম, এটা হলো এই যে বিশদ আয় বিবরণীর সঠিক ইংরেজি নাম। তাহলে স্টেটমেন্ট অফ ইনকাম হবে না, হবে স্টেটমেন্ট অফ কম্প্রেহেনসিভ ইনকাম। আশা করি তোমরা বিশদ আয় বিবরণীর ইংরেজি নামটা সম্পর্কে এখানে জেনে গেছো। এখন যেটা আছে সেটা হলো মালিকানা সত্ত্ব বিবরণীর ইংরেজি নাম কি, এটা তোমাদের এমসিকিউ থাকে। দেখো মালিকানা সত্ত্বের ইংরেজির নাম হলো স্টেটমেন্ট অফ চেঞ্জেস, চেঞ্জেস ইন ইকুইটি। এবং এই যে আর্থিক অবস্থার বিবরণী আছে না, এই আর্থিক অবস্থার বিবরণীর ইংরেজি নাম হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে আমরা এখান থেকে তিনটা এমসিকিউ সম্পর্কে আমরা অবগত হলাম। সেটা হলো বিশদ আয় বিবরণীর ইংরেজি নাম কি, স্টেটমেন্ট অফ কম্প্রেহেনসিভ ইনকাম, মালিকানা সত্ত্বের পরিবর্তন বিবরণী ইংরেজি নাম কি, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, এবং আর্থিক অবস্থার ইংরেজি নাম কি, সেটা হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে আমরা এই আর্থিক অবস্থার বিবরণীর
সরি, তাহলে আমরা এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের কিছুটা এমসিকিউ এবং কিছুটা সিকিউ সম্পর্কে অবগত হলাম। এছাড়াও আমাদের এই যে মুনাফা জাতীয় লেনদেন এই যে মূলধন জাতীয় লেনদেনের আরো কিছু এমসিকিউ আসে, সেটা হলো মূলধন জাতীয় লেনদেন অনিয়মিত এবং মুনাফা জাতীয় লেনদেন নিয়মিত। এছাড়া হয় মূলধন জাতীয় লেনদেন 1 বছরের অধিক, 1 বছরের অধিক এবং মুনাফা জাতীয় লেনদেন 1 বছর। তাহলে মূলধন জাতীয় লেনদেন সাধারণত 1 বছরের অধিক হয় এবং মুনাফা জাতীয় লেনদেন 1 বছরের কম হয়। তাহলে দেখো কোন লেনদেন 1 বছরের মধ্যে শেষ হয়ে যায়, যেমন বেতন দিচ্ছ, কর্মচারী কারখানার বেতন, সেটা 1 বছরের ভিতরে ক্লিয়ার। তোমরা রিক্সা ভাড়া দিচ্ছ, সেটা 1 বছরে ক্লিয়ার। তোমরা দোকান ভাড়া দিচ্ছ, সেটা 1 বছরে। দেখো এই যে দোকান ভাড়া, তারপরে বেতন, সবগুলো এগুলো 1 বছরের, কিন্তু এগুলো সে 1 বছর অধিক। যেমন দালাল কোটা বিক্রয় 1 বছরের অধিক, দালাল কোটা ক্রয় 1 বছরের অধিক। এগুলা হলো এগুলো হলো অনিয়মিত আর এগুলো হলো নিয়মিত। এছাড়াও আরেকটা টাইটেল থেকে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আমরা আলাদা করতে পারি। সেটা হলো কি? সেটা হলো এই মূলধন জাতীয় লেনদেন সাধারণত একবার সংগঠিত হয়। একবার সংগঠিত হলে একাধিক বছর এর মুনাফা ভোগ করা যায় বা এর সেবা ভোগ করা যায়। আমি আবারও বলি, মূলধন জাতীয় লেনদেন সংগঠিত যদি একবার হয়, এর একাধিক বছর বা অনেক বছর পর্যন্ত এর সেবা অথবা এর মুনাফা ভোগ করা যায়। যেমন তোমরা একটা দালান কোঠা ক্রয় করছো, সেটা কিন্তু একবার ক্রয় করছো, কিন্তু একাধিক বছর তুমি সেবায় গ্রহণ করতেছো। তাহলে মূলধন জাতীয় লেনদেন এটা হলো একবার সংগঠিত হয়। আর মুনাফা জাতীয় লেনদেন তোমার সুবিধার্থে বারবার সংগঠিত হয়। সেটা কি বলো দেখি? বারবার সংগঠিত হয়, বারবার সংগঠিত হয়। তাহলে আমরা মূলধন জাতীয় লেনদেনকে আমরা বলতে পারি একবার সংগঠিত হলে অনেক বছর অথবা অনেক দিন যাবতের সেবা আমরা গ্রহণ করি। আর মুনাফা জাতীয় লেনদেন বারবার সংগঠিত হয়। কেমন? এবার দেখো এছাড়াও আরো কিছু এমসিকিউ আছে, সেটা কি বল দেখি? মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনে যে এমসিকিউ থাকে, অতীতের বছরের টাকা এখানে গ্রহণযোগ্য নয়। আগের বছরের টাকা বিয়োগ করা হয়, বিয়োগ, অথবা বকেয়া টাকা, এই বকেয়া টাকাটা বিয়োগ করা হয়। কেন বিয়োগ করা হয়? কারণ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সাধারণত 1 বছর কেন্দ্রিক হয়, সেই জন্য আগের বছরের টাকাগুলো কি হয়? বিয়োগ করা হয়। তাহলে আমরা বুঝছি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন আগের বছরের টাকা বিয়োগ করা হয় অথবা বকেয়া টাকা বিয়োগ করা হয়। এবার মুনাফা জাতীয় লেনদেনে পরবর্তী বছরের টাকাও কি হয়? বিয়োগ করা হয়। তাহলে আমরা মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের যে সকল এমসিকিউ এবং সিকিউ আসছে, আমরা আশা করি প্রায় 90% সিকিউ সম্পর্কে আমরা অবগত হয়ে গেছি। আমি তোমাদের সুবিধার্থে আমি আরেকবার পুনরায় রিভিশন করি। দেখো এই পুনরায় রিভিশনের পরে আমি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় নিয়ে প্রধানের কিভাবে অঙ্ক আসে এবং কত টাকা কিভাবে লিখতে হয় আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে দেখো আমি পুনরায় রিভিশন করতেছি। লেনদেন কত প্রকার? লেনদেন বলো 2 প্রকার। সেটা কি? একটা হলো মূলধন জাতীয়, একটা হলো মুনাফা জাতীয়। মুনাফা জাতীয় লেনদেন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মূলধন জাতীয়, মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। মূলধন জাতীয় লেনদেন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি অথবা মূলধন জাতীয় আয়, আর একটা মূলধন জাতীয় প্রদান। কেউ 3 প্রকারে বলতে পারে, কোনো সমস্যা নাই। এবার দ্বিতীয়ত মূলধন জাতীয় লেনদেন সাধারণত কি বল দেখি? অনিয়মিত। মুনাফা জাতীয় লেনদেন নিয়মিত। মূলধন জাতীয় লেনদেন 1 বছরের অধিক হয় আর মুনাফা জাতীয় লেনদেন 1 বছরের মধ্যে হয়। মুনাফা জাতীয় লেনদেন একবার সংগঠিত হয়, মুনাফা জাতীয় লেনদেন বারবার সংগঠিত হয়। এবার দেখো মূলধন জাতীয় লেনদেন কোন একটির কারণে আমাদের সমস্যা সৃষ্টি হয়? নতুন যন্ত্রপাতির মেরামত
এবং মুনাফা জাতীয় পুরাতন যন্ত্রপাতির মেরামত। এছাড়াও আরো কিছু কোশ্চেন আছে, সেটা হলো আমি সিকিউ করানোর সময় আশা করি তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো আমি একটা এন্ট্রি করাচ্ছি, যেমন দালান কোটা বিক্রয়, দালান কোটা বিক্রয় 70,000 টাকা। এই যে দালান কোটা বিক্রয়, এই দালান কোটা বিক্রয় যে 70,000 টাকা, এটা হলো মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। তাহলে যদি মূলধন জাতীয় আয়ের কথা বলে তাহলে কত লিখবা? 70,000 টাকা। যদি এখন বলে মূলধন জাতীয় প্রাপ্তিগত, তাও 70,000 টাকা। আশা করি ক্লিয়ার কোনটা মূলধন জাতীয় আয়, কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি। এখন দেখো এখানে একটু কাহিনী ভিন্ন আছে। আমি যদি এখানে লিখি দালান কোটা ক্রয় 70,000 টাকা, দালান কোটা বিক্রয় 50,000 টাকা, তাহলে এই যে দালান কোটা ক্রয় হয়েছে 70,000 টাকা এবং দালান কোটা বিক্রয় 50,000 টাকা, এখানে আমাদের মূলধন জাতীয় আয় এবং মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে একটু ঝামেলা আছে। এখানে যদি মূলধন জাতীয় প্রাপ্তি বলা হয়, প্রাপ্তি এবং আয়, আয় বলা থাকে, যদি প্রাপ্তি বলা থাকে তাহলে আমি সরাসরি 50,000 টাকা লিখবো, মূলধন জাতীয় প্রাপ্তি 50,000 টাকা। এবার যদি আমাকে বলা হয় মূলধন জাতীয় আয় কত, তাহলে দেখো দালান কোটা ক্রয় কত 70, বিক্রয় 50,000, তার না 70,000 দিলাম না, আমি এখানে দিলাম 30,000। তাহলে দেখো দালান কোটা বিক্রয় কত 50,000 আর ক্রয় করছে কত হাজার 30,000, তাহলে দালান কোটা আয় কত? আয় হলো 20,000, 50,000 থেকে বিয়োগ 30,000, বাকি থাকে কত 20,000। তাহলে মূলধন আয় কত 20,000। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তার মূলধন প্রাপ্তি কত 50,000 আর মূলধন আয় কত, এই যে 50,000 থেকে 50,000 টাকা বিক্রয় করছে, ক্রয় করছে কত হাজার টাকা 30,000 টাকা, তার লাভ হয়েছে কত টাকা 20,000 টাকা। এটাই হলো মূলধন জাতীয় আয়। এখন দেখো আমি ক্রয়ের সাথে আরেকটু কিছু এন্ট্রি যোগ করি। মনে রাখবা স্থায়ী সম্পদ ক্রয় করার সাথে সাথে ক্রয়ের সাথে আনুষঙ্গিক যত খরচ, আনুষঙ্গিক আনুষঙ্গিক যত খরচ সকল খরচ হলো স্থায়ী সম্পদ। সেটা কি? দালান কোটা ক্রয়, এটা হলো স্থায়ী সম্পদ। যদি লেখা থাকে ক্রয় পরিবহন, আমি দালান কোটা না দিই, যন্ত্রপাতি দিই, যন্ত্রপাতি ক্রয় 30,000। এই যন্ত্রপাতি বহন করার জন্য যদি ক্রয় পরিবহন হয়, পরিবহন, সেটা হলো বলো দেখি স্থায়ী সম্পদ। যদি সংস্থাপন ব্যয় লেখা থাকে, সংস্থাপন ব্যয়, সেটাও স্থায়ী সম্পদ। যদি লেখা থাকে নতুন পণ্যের বা নতুন যন্ত্রপাতির মেরামত, সেটা হলো স্থায়ী সম্পদ। তাহলে দেখো নতুন যন্ত্রপাতির মেরামত স্থায়ী সম্পদ, নতুন যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় স্থায়ী সম্পদ, নতুন যন্ত্রপাতির পরিবহন ব্যয় স্থায়ী সম্পদ, নতুন যন্ত্রপাতি ক্রয় স্থায়ী সম্পদ। এছাড়াও আরেকটা আছে নতুন যন্ত্রপাতির মজুরি খরচ, এটা হলো স্থায়ী সম্পদ। আশা করি তোমরা এই যে যন্ত্রপাতির সাথে আনুষঙ্গিক খরচগুলো সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়ে গেছো, তেমন। এবার আসো মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রধান বলতে কি বোঝায়। দেখো আমি লিখলাম বেতন প্রধান 70,000 টাকা, যার মধ্যে বকেয়া আছে, বকেয়া 40,000 টাকা। এখানে লিখি প্রধান আর এখানে লিখি ব্যয়। মনে রাখবা বেতন, আমি বেতন দিয়ে বুঝাচ্ছি, তুমি যত প্রকার এন্ট্রি পাবা সব, অথবা বেতন অগ্রিম আছে, অগ্রিম 30,000 টাকা, তাহলে বেতন প্রদান 70,000 টাকা,
যদি একবার ধরি বকে আছে 40,000 টাকা, অগ্রিম আছে 30,000 টাকা। তাহলে মনে রাখবা বেতন প্রধান, এই যে প্রধান হিসাব আছে, যা থাকে সবটাই হলো বেতন প্রধান 70,000 টাকা। এটা হলো বেতন প্রধান। আর যদি ব্যয় হিসাব করি, ব্যয়তে বসাবো, মুনাফা জাতীয় ব্যয়তে বসাবো, বেতন হলো 70,000 বিয়োগ 40,000 বকেয়া। বকেয়া যদি যোগ হয়, সরি আমাদের এখানে তো বিগত বছর, তাহলে বিয়োগ হবে 40,000, তাহলে হবে কত 30,000। অথবা অগ্রিম যদি বিয়োগ করি, 70,000 বিয়োগ 30,000, তাও 40,000। তাহলে এটা হলো কি মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমি মুনাফা জাতীয় ব্যয়ের সম্পর্কে এক লাইনে একটা বলা যায়, সেটা হলো যোগ বিয়োগের পর, যোগ বিয়োগ এর পর মুনাফা জাতীয় ব্যয় পাওয়া যায়। মুনাফা জাতীয় ব্যয় পাওয়া যায়, যোগ বিয়োগের আগে মুনাফা জাতীয় প্রধান পাওয়া যায়, যোগ বিয়োগের আগে মুনাফা জাতীয় প্রধান পাওয়া যায়। আশা করি মুনাফা জাতীয় প্রধান এবং মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে তোমাদের আর কোনো কোশ্চেন থাকার কথা নয়। যদিও কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই পেজে জানাবা অথবা আমার কমেন্টসে জানাবা ইনশাআল্লাহ। আসো আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় প্রাপ্তি নিয়ে আলোচনা করি। দেখো আমি জাস্ট একটা উদাহরণ দিই, যেমন কমিশন প্রাপ্তি। এটা হলো এক ধরনের আয়। কমিশন প্রাপ্তি 30,000 টাকা, যার মধ্যে বকেয়া না লিখি প্রতি বছর, বিগত বছরের 10,000 টাকা। অথবা আমি আরেকটা এন্ট্রি লিখি, সেবা আয় 20,000 টাকা, যার মধ্যে অগ্রিম 10,000 টাকা। তাহলে আমি এখানে প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় দুইটা নিয়ে একটু আলোচনা করি। দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি হলো সেম, যোগ বিয়োগের আগে আমরা বলি মুনাফা জাতীয় প্রাপ্তি বের হয়, যোগ বিয়োগের পরে যেটা বের হয় সেটা হলো মুনাফা জাতীয় আয়। তাহলে দেখো কমিশন প্রাপ্তি যোগ বিয়োগের আগে কত 30,000 টাকা, এটাই হলো মুনাফা জাতীয় প্রাপ্তি। আর মুনাফা জাতীয় আয় কত বলো দেখি, 30,000 থেকে আমরা যদি বিগত বছরে 10,000 টাকা বিয়োগ করি তাহলে হয় 20,000 টাকা। এটা হলো মুনাফা জাতীয় আয়। এবং সেবার ক্ষেত্রেও এই যে যোগ বিয়োগের আগে কি বের হয়েছে 20,000, এটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি, এবং যোগ বিয়োগের পরে যে টাকাটা পাবো সেটা হলো মুনাফা জাতীয় আয়। 30,000 থেকে 20,000 বিয়োগ দিলে 10,000, 30,000 থেকে 10,000, ঠিক আছে 10,000, 20,000 থেকে 10,000 বিয়োগ করলে 10,000। এটা হলো মুনাফা জাতীয় প্রাপ্তি, এটা হলো মুনাফা জাতীয় আয়। আশা করি তোমরা এই মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের অধ্যায় থেকে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকার কথাই নয়। যদিও তোমাদের কোনো সমস্যা থাকে, কোনো এন্ট্রি নিয়ে সমস্যা হয়, কোনো লেনদেন নিয়ে সমস্যা থাকে, সাথে সাথে আমাকে কমেন্টসে জানাবা। যদি তোমাদের প্রয়োজনে দ্রুত সমস্যাগুলো আমার জানানোর প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কল দিবে, আমার নাম্বার থাকবে। আমি তোমাদের সমস্যাগুলো সমাধানের সর্বোচ্চ চেষ্টা থাকবো ইনশাআল্লাহ। আজকে এতটুকু আশা রাখি, আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।